আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের একটা চমকপ্রদ খবর দেব। খবরটা কয়েকদিন আগে থেকেই আমার কানে এসেছিল, কিন্তু কনফার্ম হতে পারছিলাম না। কাল রাতে আমি কনফার্ম হয়েছি যে বাংলাদেশে অভ্যন্তরে বসবাসকারী কিছু উগ্রপন্থী বাংলাদেশি, কিছু পাকিস্তানি, এদের একটা হিট লিস্ট তৈরি হয়েছে। টোটাল 173 জনের 173 হিট লিস্ট তৈরি হয়েছে। যেমন পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল তেমন এক্ষেত্রেও হয়েছে। এখন হিট লিস্টের মধ্যে যারা আছেন তাদের মধ্যে সিআইএ আছে কিনা আমি এখনো পর্যন্ত বলতে পারবো না। কিন্তু আগের বারে যখন ওয়েস্টিন হোটেলে সিআইএর একজন মারা পড়লেন, তারপর চট্টগ্রাম ওখানে মারা পড়লেন, তাদের কিন্তু ময়নাতদন্ত হয়নি। তাদের ঝটপট আমেরিকা এসে তুলে নিয়ে চলে গিয়েছে। কারণ ময়নাতদন্ত হলে নানান রকম কোশ্চেন উঠবে। এই বুলেট কোথাকার বুলেট, তাহলে কে ব্যবহার করলো, যা জানবে ওরা জানবে, ওরা বাইরে প্রকাশ করবে না। এখন এই যে হিট লিস্ট তৈরি হচ্ছে, এটা কেন? শেখ হাসিনা ফেরার আগে সমস্ত পথ পরিষ্কার করা হচ্ছে। কারণ তিনি বলেছেন আমি ফিরবই, এবং উনি ফিরবেন যখন বলেছেন উনি ফিরবেনই। এখন তার আগে এইসব জঞ্জাল পরিষ্কার করার জন্য কিছু পাকিস্তানি আছে, কিছু বাংলাদেশি আছে, সিআইএ থাকলেও থাকতে পারে, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। একা কি র করছে? একা র করছে না, এর সঙ্গে আছে মোসাদের চর। কারণ মোসাদ বলেছে এর মধ্যে হামাস রয়েছে। হামাসের বেশ কয়েকটা চর বাংলাদেশের মধ্যে ঢুকে আছে। আর হামাসের একমাত্র শত্রু হচ্ছে হামাস, হিজবুল্লাহ, এদের একমাত্র শত্রু হচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েলে কোথাও কোথাও বোমা টোমা মেরে এরা হয়তো বাংলাদেশে আশ্রয় নিয়েছে, পাকিস্তান হয়ে বাংলাদেশে ঢুকেছে। এখন ইসরায়েলের তো আপনার তো পাকিস্তানে তো এখন যাওয়া আসা বন্ধ, পাসপোর্টে নেই। কিন্তু তারা মানে ওই চোরাই পাসপোর্ট দিয়ে, আর পাকিস্তানকে বলাই আছে, পাকিস্তান তাদেরকে ঢুকতে দিয়েছে। সেখান থেকে তারা এখানে জাহাজে করে যখন মাল আসে সেই সময়তে তারা চলে এসছে। এখানেও কিন্তু মানে পাকিস্তানের সাহায্য নিচ্ছে। পাকিস্তান হচ্ছে পয়সা দিচ্ছে, পয়সা দিলে পরে পাকিস্তান সবার। এই যে আমাদের এরা কি কিন্তু খুব একটা নেতা নয়। যাদেরকে মারা হবে মানে হিট লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু খুব একটা বড় নেতা নয়। এরা হচ্ছে নেতার নিচের স্তর। যেমন হাফিজ সঈদকে ভারত মারেনি, হাফিজ সঈদের ডাউন লাইন যারা আছে তাদেরকে মেরে দিয়েছে। ডাউন লাইন যদি মেরে দেওয়া যায় তাহলে পরে হাফিজ সঈদ বা নেতা যে সে কিন্তু মানে অথর্ব হয়ে যাবে। আমেরিকা যে ভুলটা করেছিল, আমেরিকা একেবারে সোজা গিয়ে বোমা মেরে সে একে মেরে দিল, খামেনিকে সে পরিবার শুদ্ধ মেরে দিল। তাতে কি হলো? দেশের বিপরীত একটা মানে সহানুভূতির হাওয়া তৈরি হলো। ভারত সেটা করেনি, ভারতকে গোড়া থেকে কাটে।
গোড়া থেকে কাটতে কাটতে মাথাটাকে একলা করে ছেড়ে দেয় এবং কড়া নজর রাখে যাতে সে দ্বিতীয়বার আর না কোনো রকম করতে পারে। আপনারা খুব শিগগির হয়তো দেখবেন যে দুই একটা এরম বান্দারবন অঞ্চলে দুই একটা পাকিস্তানি মারা পড়েছে, বাংলাদেশি মারা পড়েছে। পরে পরিচয় যদি প্রকাশ হয় আমরা তো জানবো। পরিচয় যদি আপনাদের দেশের মিডিয়া যদি প্রকাশ করে তাহলে বুঝতে পারবেন যে ভারত কাকে কাকে মেরেছে এবং তাদের কি রোল ছিল। এই যে গোষ্ঠীটা আছে, এই গোষ্ঠীটাই হচ্ছে সব কিছুর মাথা। মানুষকে তাতানো, তাদেরকে পয়সা দেওয়া, তাদেরকে বিভিন্ন প্ল্যান করে দেওয়া, কি করে কি হবে না হবে, এরা সমস্ত কিছু করে। আর এর পেছনে টাকা জোগায়, পাকিস্তানের তো টাকা নেই, টাকা জোগায় হচ্ছে কিছুটা তুর্কি আর কিছুটা সিআইএ। এখন এই যে হামাস নিধনের জন্য ভারতবর্ষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আমাদের ইসরায়েল। ইসরায়েল এবং রয়ের সঙ্গে গত মাসে, আমি সঠিক তারিখ বলতে পারবো না, একটা মিটিং হয়েছে। সে মিটিংটাও আপনার দোহায় হয়েছে। যত কিছু হয় সব কিন্তু দোহাতেই হয়। দোহাতেই মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর যে যার মতো ঠুকে পড়েছে এবং তারা হয়তো খুব শিগগির কাজকর্ম শুরু করে দিতে পারে। কারণ আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি আপনাদের এই খবরগুলো দিচ্ছি কি করে। দিচ্ছি হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্সের বিভিন্ন সূত্র ধরে। আমি বলছিলাম না বেশ কিছুদিন আগে আমি খবর পেয়েছি, কিন্তু খবর কতটা সত্যি কতটা মিথ্যে এগুলো ক্রস চেক করতে হয়। ক্রস চেক করতে গিয়ে বিভিন্ন লোককে ধরতে হয়। কেউ বলে, কেউ বলে না, কেউ 4 লাইন বলে, কেউ বাকিটুকু বলে না। আমরা 40 জনকে যদি আপনি ধরেন 4 লাইন করে, আপনার পুরো গল্পটা কিন্তু যেটা দাঁড়াচ্ছে জিনিসটা সেটা কিন্তু বেরিয়ে যায়। তো আমি পুরোটা জানি না, আমি কখনোই দাবি করব না আমি পুরোটাই জানি, কিন্তু খুব শিগগির এই অপারেশনটা শুরু হবে। আপনারা চোখের সামনে দেখতে পাবেন এক এক করে এই সমস্ত মৃত্যু ঘটছে নানান কারণে। কেউ পড়ে গিয়ে মারা যাবে, কেউ ব্রেন স্ট্রোকে মারা যাবে, কেউ গুলি খেয়ে মরবে, কেউ বিষ প্রয়োগ হবে, নানানভাবে পদ নানান রকমের রয়েছে। আর মোসাদ আর যখন মারে তখন তার আতা পাতা পাওয়া যায় না। যেমন যতগুলো সিআইএ মারা গেছে, পাকিস্তানি মারা গেছে, কে মেরেছে আজ পর্যন্ত কিন্তু কারোর উপরে দোষ চাপাতে পারেনি। এক্ষেত্রেও দোষ চাপাতে পারবে না। মোদ্দা কথা হলো শেখ হাসিনা ফেরার আগে সাফাই অভিযান শুরু হয়েছে। আর একটা কথা, আসিফ নজরুল নাকি বলেছেন যে উনি এত ডিসেম্বর কেন, এখনই চলে আসুন। আমার প্রশ্ন হচ্ছে আসিফ নজরুল উনি ফিরে এলে উনি থাকবেন তো? আর না হলে পরে উনি ঝটপট ডান দিক বাম দিক না দেখে উনি কোয়ার্টার চেঞ্জ করবেন। এর আগে যেমন কোয়ার্টার চেঞ্জ করে, আগে যখন হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে যখন উনি একদম মুক্তিযুদ্ধের সপক্ষে উনি গলায় ফাটিয়ে চেঁচাতেন, সে ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে আছে। তারপরে হঠাৎ তিনি বুঝলেন যে এইবারেতে একটা আমার সময় এসছে, আমি লাইমলাইটে আসতে পারবো। উনি একটা বিক্ষোভের মধ্যে দিয়ে ওনার একটা জন্ম হলো, নতুন জন্ম। এখন আবার একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ডিসেম্বরে কেন, এখনই চলে আসুন। এখনই উনি যাবেন না, উনি ঠিক সময় হলে যাবেন।
আমার প্রশ্ন হচ্ছে, তখন আপনি দেশে থাকবেন তো, নাকি ফ্লোরিডা যেখানে বাড়ি কিনেছেন সেইখানে আপনি পালাবেন? আপনার ওপর আমাদের নজর আছে, তাই বলে আপনি ভাববেন না আপনি হিট লিস্টে আছেন। আপনি তেলাপোকা, আপনার মতো লোককে মারে না। আপনি হচ্ছেন তেলাপোকা। যেই শেখ হাসিনা ফিরবেন, আপনি সঙ্গে সঙ্গে একদম কোট প্যান্ট বদলে একেবারে শেখ হাসিনার দলে আপনি হয়ে মহাগান গাইতে লাগবেন। এটা আমরা জানি, এটা রও জানে খুব ভালো করে, মোসাদও জানে। আচ্ছা, তেলাপোকাদের ভারত করবে না। ভারত করবে যারা হচ্ছে মাথা এবং লেজ। এই লেজের মধ্যে কে কে আছে সেটা তো আমি জানি না, তবে খুব শিগগির এই লেজ থেকে মাথা কাটা পড়বে, এটা নিশ্চিত। এবং কবে থেকে এই অপারেশনটা শুরু হয় আমি তার জন্য বসে আছি। আজ এই খবরটা অনেক দিন ধরে আমি মানে ক্রস চেক করার পর তারপরে তো এই খবরটা করছি। আমি যদি খবরটা ভুল করে থাকি তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে ছপ করে ধরবে, কিন্তু আমি সত্যি কথা বলছি, তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে ধরতে পারবে না। সুতরাং সবাই এখন অপেক্ষা করুন আর দেখতে থাকুন আগামী দিনের নাটক। থাম্বনেল এবং ব্যানার দেখে আপনারা হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, হাই প্রোফাইল মিটিং। হ্যাঁ, এটা তো আজ আপনারা গতকাল সারা রাতে অনেকেই ভিডিওগুলো করেছে, হাই প্রোফাইল মিটিং চলছে, হাই প্রোফাইল মিটিং চলছে। আমি এই মুহূর্তে দিচ্ছি, কারণ হচ্ছে মিটিংটা শুরু হবে আজকে দিনের 12টার পরে, মানে 12টা থেকে 1টার ভেতরে সবাই ঢুকা শুরু করবে। তো আজকের মিটিং এ যারা আছে, এটা হচ্ছে যে আমাদের বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে যাচ্ছে 13 জনের একটা গ্রুপ। তার মধ্যে আমাদের রেজাউল করিম ভাই আছেন, যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। হয়তো বলতাম যে উনি মন্ত্রী, আরে না, কারণ রেজাউল করিমের কমিটিতে কোনো পদ পদবি নেই, বিপ্লব বড়ুয়ার আছে এবং শেখ হাসিনা খুব কাছে থাকার কারণে, নেত্রী কাছে থাকে না, তার নেতৃত্বে যাচ্ছেন, বা আপনি ধরে নেন কারণ নেতৃত্বে যাচ্ছেন না, এদের ডাকা হয়েছে। তো সেখানে আমেরিকা থেকে অলরেডি চলে গেছেন উনি, আজকে 3 দিন যাবত ওখানে আছেন। রেজা ভাই লন্ডনে ছিলেন, উনিও গেছেন। আজকে অনেকে হয়তো ওনার ফটোটা দেখেছেন, এই গৌতম লাহিড়ী দাদার সাথে বসে ওনাদের ফটোটা। ওনারা দুইজনই হাই প্রোফাইল, দুইজন ছাড়াও আছে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপু ত্রিপুরা, এবং আছেন রোকেয়া প্রাচী, আপনার সকলেই চিনেন রোকেয়া প্রাচীকে, এবং মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারৈ, এবং মহিলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রাখি, যেটা কিনা আমাদের নানক ভাইয়ের মেয়ে, আপনারা সকলে জানেন, এবং যুব মহিলা লীগের আরেক সম্পাদক অরুণী, আপনারা সকলে এনাদের চিনেন। এছাড়াও আরো বেশ কিছু লোক যাচ্ছে, টোটাল 13 জনের একটা গ্রুপ। আজকে নেত্রীর সাথে বৈঠক। নেত্রীর সাথে এই বৈঠকটা আসা হাই প্রোফাইল এই জন্যই বলছি যে গত 8-10 দিন যাবৎ বিভিন্ন গ্রুপে মিটিং হচ্ছে। তবে এখনকার এই মিটিং নেত্রী বলার পরে যে আমি আসছি ডিসেম্বরে, বলার পরে এটা হচ্ছে যে সর্ব হাই প্রোফাইল মিটিং। এরপরে এখন সম্ভবত সপ্তাহে 3 দিন বা 4 দিন প্রতিদিনই মিটিং হইতে থাকবে। আগামী যে মিটিংটা আছে সম্ভবত ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের পুরুষ কমিশনার, মহিলা কমিশনার, এইভাবে নিয়ে মিটিং গুলো হবে। কারণ নেত্রী যখন দেশে আসবেন তখন বিভিন্ন জায়গায় আমাদের এই সেক্টরের লোকগুলোকে দরকার। কারণ এখন তো এই মুহূর্তে তো আমাদের ঐক্যের দরকার, বিভেদের দরকার নাই। এই মুহূর্তে আমাদের সংযোগের দরকার, বিয়োগের দরকার নাই। সুতরাং এই হাই প্রোফাইল মিটিং চলছে। এই হাই প্রোফাইল মিটিং থেকে মিটিং শেষে কালকের টানা টোটাল মিটিং গুলোর শেষে হয়তো আমরা আজকে যেহেতু 12 তারিখ, হয়তো 30 তারিখ বা আগামী মাসের যে কোনো সময় আমরা 2টা ইনফরমেশন পেতে পারি। সে 2টা ইনফরমেশন, একটা হচ্ছে যে নেত্রীর পক্ষ থেকে যে কোনো একজন, হয়তো নেত্রী যা যা বলবে সেটা আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য একজন হইতে পারে, এবং আইন অঙ্গনের তো অনেক আইনজীবীর সাথে কথা হচ্ছে, মিটিং হচ্ছে,
বিভিন্ন ধরনের, বাংলাদেশ থেকে অনেক আইনজীবী অলরেডি ঘুরে এসেছেন, বিদেশে যারা আছেন তারাও কথা বলছেন। এইটারও একটা আইন ফোরাম করে সেখানেও একজন বা দুইজন, এবং মিডিয়া সেলের মিডিয়া প্রচারের জন্য একজন বা দুইজনের নাম এভাবে ঘোষণা হতে পারে। মানে এগুলো কোনো ডিরেক্ট পদবি না এই মুহূর্তে। মানে এটা বলেন যুদ্ধকালীন একটা সিস্টেম, যুদ্ধকালীন একটা সিস্টেম তৈরি হয়। তো এই হচ্ছে যে হাই প্রোফাইল মিটিংটা শুরু হয়েছে আজকে থেকে। মানে আপনাদের কাছে যখন ভিডিওটা যাবে ঠিক তার ঘন্টা দুয়েক পর থেকে হাই প্রোফাইল মিটিংটা শুরু হবে। তো এইসব হাই প্রোফাইল মিটিং এর কি প্রয়োজন, বা নেত্রী চাইলে তো অমুক 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 অমুক, ধরেন আমারই বলে যে তুই মিডিয়া ব্যক্তিত্ব, আপনারে বলে দিল যে তুই আইন ব্যক্তিত্ব, অমুকেরে বললো যে তুই মায়ের ব্যক্তিত্ব, এইভাবে করে দিতে পারতো না। এইভাবে করা যায় না বিধায় এই মিটিং গুলো করে একটা বাইন্ডিংস আনতেছে সবাইকে। কারণ হচ্ছে যেহেতু ফেরত আসবেন, নেত্রী বলেছেন যে সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে উনি দেশে ফেরত যাবেন। সমস্ত নেতাকর্মী বলতে 500-700 নেতাকর্মীও এখন দেশের বাইরে নেই, সবাই দেশে আছে। যারা আছে তারা সবাই যাবে। নেত্রী বলছে আমি আত্মসমর্পণ করবো, নেতারাও আত্মসমর্পণ করবে। এখন আপনারা অনেকে আমাদের জিজ্ঞেস করছেন যে, আমাকেই অনেকে জিজ্ঞেস করছেন, তো আমি জানি যে অনেকে জিজ্ঞেস করছেন যে নেত্রী আসলে আমাদের উপর নির্দেশনা কি, এই কি সেই কি। দেখেন, আগে আমাদের বিচার করতে হবে কি আমাদের শত্রু কারা। সর্বপ্রথম আপনি যদি শত্রু চিহ্নিত করতে না পারেন তাহলে আপনি বুঝবেন না যে আপনি করবেন কি। এখন নেত্রী যখন দেশে যাবে, আমাদের শত্রু প্রথম তো সরকার, তারেক জিয়া সরকার আমাদের শত্রু। কারণ তারা আমাদের জন্য ঢাকা এয়ারপোর্ট বলেন, বর্ডার বলেন, নৌপথ বলেন, রেলপথ বলেন, কোথাও যায় আমাদের জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকবে না যে এসো এসো গো গান গাইয়া ফুল ছিটাই গো, এরকম তো করবে না। ঠিক আছে না? পুলিশ ওদের ওই সক্ষমতা নাই যে আবার আমাদের পিঠে ঘর তোলার। কিছু কিছু হুমকি দুমকি তো দেখাবে। ওই যে বাঘ যেমন দেখেন না, বাঘ জঙ্গলে যখন বয়স থাকে তখন খুব তেজি দৌড়ায়, বুড়ো হয়ে গেলে একটু হাউ হাউ করে, ওই রকম পুলিশের অবস্থা। আর সেনাবাহিনী হয়তো একটু নড়াচড়া করলো, তারা খুব একটা বেশি কিছু করবে না। তাহলে আমাদের শত্রু কারা? বিএনপি। আমাদের শত্রু কারা? জামাত ইসলামী, মৌলবাদী শক্তিটা আমাদের শত্রু। এবং আইএসআই জঙ্গি, আইএসআই পাকিস্তানের আইএসআই যারা আছে তারাও কিন্তু কাজকাম শুরু করছে। তারা এই জঙ্গিগুলো লাগাবে আমাদের পিছনে, কারণ তারা জানে যে যদি আওয়ামী লীগ আইসা যদি মাজার সোজা করে দাঁড়ায় যায় তাহলে এই জঙ্গিদের অবস্থা খারাপ, এটা জানে। আমাদের সহযোগিতা করবে, আমাদের সহযোগী অবভিয়াসলি এখন আপনারাও বলতে পারেন, আমরাও বলতে পারি যে আমাদের কিছু ইনফরমেশন দিবে, সহযোগিতা করবে, কিন্তু ভারত এসে যুদ্ধ করবে না আপনার আমার দিন। কিছু লোক মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ধরেন কিছু কিছু মিডিয়া ব্যক্তিত্ব যারা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ এন্ট্রি হয়ে গেছিলেন, তাদের মধ্যে যারা যারা অপমানিত হয়েছেন এরপরে, এরা কিছু কিছু লোক আমাদের সহযোগিতা নামবে। সে আগেই ভালো ছিলাম কথার মতো। এছাড়া যেসব নর্মাল লোক যে আওয়ামী লীগ করছে হয়তো সমর্থন করে, এইসব লোক, এই যে হাজার হাজার লোক চাকরি গেছে, শিক্ষক মিক্ষক, এরা অন্তত কিছু করতে না পারো মৌন সমর্থন দিবে। এরা আপনাদের মিছিল মিটিং এ এসে রাস্তায় দাঁড়ায় হয়তো 2টা পানির বোতল দিয়ে যাবে চুপে চাপে, নিরীহ লোকেরা। বাকি আমজনতা, রিক্সাওয়ালা টিক্সাওয়ালা, তারপর ট্যাক্সি ড্রাইভার, মানে গরিব মেহনতি মানুষ, এরা আবার আপনাদের সাথে আসবে, কিছু কিছু হেল্প করবে। 100% সবাই নাইমা আপনাদের সাথে যুদ্ধে বন্দুক ধরবে না। যুদ্ধে বন্দুক সবাই ধরে না, সৈনিক বন্দুক ধরে, আমজনতা ধরে না। কিন্তু আমজনতা ব্যাটেল ফিল্ডে অন্য কাজ করে দেয়, কেউ খাবার দেয়, কেউ পানি দেয়, কেউ চিকিৎসা সেবা দেয়, কেউ ট্রিটমেন্ট দেয়। এইটা তাহলে আমাদের শত্রু হচ্ছে যে মূলত আইএসআই এর এজেন্ট যেগুলো আছে বাংলাদেশে, মৌলবাদী যেগুলা, এই টার্কিশ এজেন্ট, পাইক্কা এজেন্ট, এগুলা, সাথে বাংলাদেশের মৌলবাদী গুলা, এই এনসিপির গুন্ডা, এগুলোর কথা কয়া লাভ নেই, এগুলো মুতের সাথে ভাইসা যাবে বিএনপি। বিএনপি এবং প্রশাসনের একটা অংশ হয়তো চাইবে। কারণ কি জানেন, গত 2 বছরে তারা যারা খাইছে বা যা খাইতেছে, এখনো যা খাইতেছে, তারা কি এমনি এমনি ছেড়ে দিবে মনে করেন? ছেড়ে দিবে না। তারাও কিন্তু একটা মরণ কামড় দিবে। এই মরণ কামড় তারাও চাইবে না যে বাবারে এটা ছেড়ে দিয়ে, তো তারা জানে যে তাদের সবার বিচার হবো, এখানে কেউ ইন্ডিমিউনিটি পাবে না, এটা জানে। সুতরাং তারাও ছেড়ে দেবে, তারা মরণ কামড় দিবে, আর সেই মরণ কামড় আবার আমরাও দিতে হবে। এখন আপনারা বলতে পারেন ভাই আমরা কিভাবে মরণ কামড়? ভাই একটা কথা বলি আপনার, নেত্রী আসবে এটা শোনার পরে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দুপদুপানি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে 5ই আগস্ট নেত্রী 1:30 থেকে 2টার ভেতরে আমরা খবর পেয়ে গেলাম যে নেত্রী দেশ ত্যাগ করেছেন। সেনা প্রধান এসব বললেন না,
এরপরে প্রচন্ড একটা তাণ্ডব চালাইলো এই মৌলবাদী জামাত বিএনপি গোষ্ঠী। আপনারা মনে রাখতে হবে, ওরা যে তাণ্ডবটা চালাইছে, ঠিক নেত্রী যখন বলবে যে আমি কালকে আসছি বা পরশু আসছি, সেম তাণ্ডব 100 গুণ গতিতে আমি আপনি চালাইতে হবে। আমি আপনি যখন এই তাণ্ডব চালাবো, এই তাণ্ডব তারা সইতে পারবে না। এই তাণ্ডব সর উপায় নেই তাদের। তবে এই তাণ্ডবের মধ্যে আমরা কোনো পুলিশ মারবো না, কোনো থানা লুট করবো না, থানা আক্রমণ করবো না, সেনাবাহিনী শক্তর ভক্ত নরমার জমে এরা মারবে না, আমাদের মারতে আসবে না। প্রথমে একটু হাইফাই করলো, কিন্তু করবে না। ওই যে গোপালগঞ্জে যে 5 জন মারছে, ওই ঘটনা এরা আর ঘটাইবো না, কারণ হেরাও এখন সাইরা দিয়ে মাকাইন্দাবাচি অবস্থায় আছে। পুলিশ চুপ হয়ে যাবে, কারণ আপনি যখন রাইগা যাবেন, আপনি যখন মাইট শুরু করেন, পুলিশও সামনে আসবে না। ওই যে সন্ত্রাসী গোষ্ঠী, এটা আপনি চিহ্নিত করা পারেন। নেত্রী বারবার বলছে যে চিহ্নিত করো, লিস্ট করো, হ্যান করো, ত্যাগ করো, বলছে না? কারণ হচ্ছে যে আপনি নেত্রী ঘোষণা দেওয়ার লগে লগে ওই অ্যাটাকটা আপনারে করতে হবে। ফার্স্ট অ্যাটাক যদি আপনি কইরা বসেন, তখন কেন আমাদের তো এমনি সব গেছে, কিছুই নাই, আমরা এখন অ্যাটাক করলে আর কি বা করবি? যদি আমরা এই অ্যাটাক যদি করতে না পারি, তাইলে কি হবে জানেন? আমরা পিছায়া পড়বো। এটা মনে হয় কিন্তু ফুটবল খেলায় যেই দল যত বেশি প্রেসার করে অ্যাটাক করছে, সেই দলে কিন্তু গোল করে দিচ্ছে। আপনি অ্যাটাক করতে না পারলে, আপনি যদি অ্যাটাকিং ক্ষমতা না থাকে, সেভিং ক্ষমতায় যান, তাহলে আপনি জিতবেন না, আপনারা ফরওয়ার্ডে খেলতে হবে। সুতরাং আপনি ফরওয়ার্ডে খেলতে হবে। ঠিক নেত্রী বলার সাথে সাথে যদি ফরওয়ার্ডে খেলতে পারেন, তাইলে দেখবেন যে ওরা ভয়ে 5ই আগস্ট আমি আপনি চলে গেছি কেন, ওরা এত বেশি ফরওয়ার্ডে খেলতে আসছে যে আমাদের দ্বিধাহীন হয়ে গেছি, আমরা বুঝে উঠতে পারিনি। ঠিক ওদের ওই সুযোগ, এবার ওদের জন্য ওই সুযোগ আর দেওয়া যাবে না। আমি আপনি নামার সাথে সাধারণ পাবলিকও উঠে তাদের শুরু করবে এটা, এবং এইটাই করতে হবে। এইটা কইরেই আমরা ওদের বুঝাই দিতে হবে সবকিছুর শেষ আছে, এবং এইটা হচ্ছে আমাদের শেষ খেলা। মনে রাখেন যে নেত্রী আসার ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা অ্যাটাকিং এ যাইতে হবে। আমরা আর তখন সেভিং এ যাই লাভ নেই, মানে সেফ সাইডে যাই লাভ নেই, আমরা অ্যাটাকিং এ যাবো। আমরা যদি ফরওয়ার্ডে খেলি দিই, খেলা দিলে ঠেলা দিবে, খেলার সাথেই ঠেলা হয়ে যাবে, কিন্তু কোনো নিরীহ ব্যক্তি বা অন্য কাউরে না। এই জঙ্গি গোষ্ঠীর ধৈরা উৎপটাং করে দিতে হবে, তাইলেই আমরা আইসা যাব। আস্তে আস্তে আরো খবর আসবে, আরো অনেক কিছু বলবে, আরো অনেক কিছু হইতে থাকবে, দেখতে থাকেন। হ্যাঁ, বিদেশের যেসব শক্তি আছে সেগুলো আস্তে আস্তে দেখবেন যে আমাদের পক্ষে আসতেছে, কিন্তু একমাত্র আসবে না পাইকা আর তুর্কি, পাকিস্তান আর তুর্কি, এই দুইটা আইব না। এই দুইটা বাদে আর সবাই আসবে, এবং এদের এই জঙ্গি গোষ্ঠীগুলা আমাদের পেছনে লাগানোর সর্বোচ্চ চেষ্টা এরা করবে। সুতরাং চোখ কান খোলা রাখেন, এবং একটা কথা এখনো বলে দিই, ভবিষ্যতে প্রতিদিন বলবো এখন থেকে, সেটা হচ্ছে যে নেত্রী যেই মাত্র বলবেন যে আমি কালকে আসছি, ডেট ঘোষণার সাথে সাথে সেদিনই আপনাদের ফরওয়ার্ডে যায় খেলা শুরু করে দিতে হবে। যা গেছে গেছে, আর কিছু যাওয়ার নেই, ইজ্জত তো এমনি গেছে, আর বেজ্জিতি আর কি ডর। সুতরাং ফরওয়ার্ডে খেলবো, সব সাবা করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।